আসসালামু আলাইকুম। পরিসংখ্যানের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে চলো আজকে আলোচনা করি। তো আজকে আমরা বঙ্কিমতা জিনিসটা পড়বো। তো আমরা দ্রুত শেষ করি যেহেতু পরীক্ষা সামনে চলে এসেছে। তো আগে আমরা দেখবো প্রতিসমতা কি জিনিস, তারপরে বঙ্কিমতা কি জিনিস সেই জিনিসটা দেখবো। এখন একটা জিনিস খেয়াল করো, প্রতিসম জিনিসটা তুমি ধরো পজিটিভ একটা জিনিস, মানে এটা একটা ভালো জিনিস। আর বঙ্কিমতা হচ্ছে একটা নেগেটিভ জিনিস, মানে একটা ঝামেলা আর কি। তো আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। তো প্রতিসমতা বোঝার আগে তোমার আগে একটা জিনিস বুঝতে হবে, এটা হচ্ছে গণসংখ্যা বিন্যাস বা গণসংখ্যা রেখাও বলা যায়। গণসংখ্যা রেখা তুমি দেখছিলে না, ওই যে গণসংখ্যা বহুভুজের মতো করে গণসংখ্যা রেখা আঁকাতে হয়, মনে আছে? তোমাকে একটু দেখাই জিনিসটা, তাহলে বুঝতে পারবা। গণসংখ্যা রেখা কি ছিল বলতো? গণসংখ্যা রেখা ছিল হচ্ছে এক্স অক্ষ বরাবর আমি ওই তথ্য সারির মানগুলো রাখবো, অথবা আমি যদি শ্রেণীকৃততে হিসাব করি তাহলে মধ্যমানগুলো রাখবো। আর ওয়াই অক্ষে আমি রাখবো গণসংখ্যাগুলো। গণসংখ্যা বহুভুজ আঁকানো তো শিখছিলে তাই না? মধ্যমানগুলোতে এভাবে করে করে আমরা যোগ করে দিতাম সব। আর গণসংখ্যা রেখার ক্ষেত্রে কি ছিল? দেখো আমি আমি যদি একদম টেনে টেনে যোগ করি সেগুলো হচ্ছে গণসংখ্যা বহুভুজ। আর গণসংখ্যা রেখা কি ছিল? সেটা মুক্ত হস্তে একটু সুষম অঙ্কন করলে সেটা ছিল গণসংখ্যা রেখা। মনে আছে তো এই জিনিসটা? তো এভাবে আমরা যদি গণসংখ্যা রেখা আঁকাই, ধরো কোন একটা তথ্য সারির আমি গণসংখ্যা রেখা আঁকালাম, আমি আমি একটু আঁকিয়ে নিই এই জিনিসটা বানিয়ে নিলে তাহলে ভালো হবে না। এটা ধরো আমি গণসংখ্যা রেখা এইভাবে আঁকালাম, এটা একটু কম্বাইন করে নিই, এই যে। আর এটা আমি কয়েকবার কপি করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তো ধরো একটা তথ্য সারির গণসংখ্যা রেখা আমি আঁকালাম। এখন খুব বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, তোমার মূলত ম্যাথ করতে পারলেই আছে। আর এটার ম্যাথ খুবই স্ট্রেট ফরওয়ার্ড, সূত্র মুখস্থ করে তুমি যদি করে ফেলো তাহলেই হয়ে যায়। তারপর আমি একটু দেখাই জিনিসটা। তো তুমি যদি কোনো একটা তথ্য সারির গণসংখ্যা রেখা আঁকাও, আর সেটা যদি একদম সুষম পাও, যেমন ধরো এই যে এমন মতো পেলে, আমার যদিও সুষম হয়নি, তাও মোটামুটি ধরে নাও যে একদম মাঝামাঝি সুষম আছে। তার মানে কি? একদম মাঝামাঝি বরাবর যদি আমি এখান থেকে একটা রেখা টানি তাহলে দুই পাশে একদম একই রকম। মানে এটা কি মিন করে আসলে? তথ্য সারির মান মানে কি? এখানে তথ্য সারির মান খুবই কম, এক্স অক্ষ বরাবর আমি রাখিছি তথ্য সারির মান। আমি যদি এখানে একটু লিখে দিই, এটা লেখার দরকার নেই, এদিকে হচ্ছে মান, এদিকে এক্স লিখলে হবে। বা চলকের মান যা বলে, চলকের মান বা তথ্য সারির যে চলকটা আছে সেটার বিভিন্ন মান নিয়ে সেই মানের জন্য গণসংখ্যা কি কি হয় সেটা আমি এখানে রাখছি গণসংখ্যা। এটা এইভাবে লিখতে পারো, এক্স লিখে এদিকে দাগ দিয়ে চলকের মান, এদিকে দাগ দিয়ে গণসংখ্যা, এখানে ওয়াই লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা দিয়ে কি মিন করে? এই জায়গায় চলকের মান বেশি না কম? এ পাশে এক্স অক্ষ বরাবর তো অল্প গিয়েছে, তুমি তো স্থানাঙ্ক ব্যবস্থা তো ভালো মতোই বোঝো। তাহলে এই পাশে এক্স এর মান কিন্তু কম, ওয়াই এর মানও মোটামুটি কম। মানে এখানে চলকের মানও কম, আবার সেটার গণসংখ্যাও কম। এই পাশে দেখো, এখানে এখানে চলকের মান কিন্তু একটু বেশি হলো, গণসংখ্যাও কিন্তু একটু বেশি। এখানে চলকের মান মোটামুটি মাঝামাঝি, দেখো মোটামুটি একদম মাঝামাঝি মান। এটা মাঝামাঝি মানে কিন্তু গণসংখ্যা সবচেয়ে বেশি। তারপর আরো যাও, চলকের মান আরো বেড়ে গেল, তখন আবার গণসংখ্যা কমে যাচ্ছে। বুঝতে পারছো? আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে ভালো হবে না। ধরো আমি একটা তথ্য সারি নিলাম, যে তথ্য সারিতে বোঝাচ্ছে বাংলাদেশের মানুষের ইনকাম। হ্যাঁ, বাংলাদেশের মানুষের মাসিক ইনকাম, মান্থলি ইনকাম। আর গণসংখ্যা দিয়ে কি বোঝাচ্ছে? এই ইনকাম কতজনের আছে। এখন দেখো আমি যদি হিসাব করি, ধরো এই জায়গাটায় ধরো ইনকাম হচ্ছে ধরো 5,000 টাকা, 5K। এই জায়গায় ধরো ইনকাম হচ্ছে 10K। এই জায়গায় ধরো ইনকাম ধরো 25K বা 20K, আমি তাই দিই 20K। এই জায়গায় ধরো ইনকাম ধরো 30K। আর এই জায়গায় ধরো ইনকাম হচ্ছে 50K। এখন দেখো 5,000 টাকা ইনকাম বাংলাদেশে অল্প মানুষেরই না? এখন তার এমন যুগ নেই যে মাসে 5,000 টাকা ইনকাম করে চলা যায়, তো অল্প মানুষেরই। আমি যদি 10,000 টাকা ইনকামের কথা চিন্তা করি তাহলে সেটা ওই একটু বেশি না? মানে 5,000 ইনকামের মানুষ যতজন তার থেকে 10,000 ইনকামের মানুষ বেশি। আবার যদি তুমি 20,000 ইনকাম দেখো তাহলে 20,000 ইনকাম কিন্তু সবচেয়ে বেশি মোটামুটি ধরা যায়। মানে একদম ধনী গরিব মিলিয়ে আমি যদি গড়ে চিন্তা করি তাহলে 20,000 বেতনের মানুষ কিন্তু সবচেয়ে বেশি। কারণ রিক্সা চালক থেকে শুরু করে যত মানে গ্রাউন্ড লেভেলের কর্মীরা আছে সবারই মোটামুটি এই লেভেলে, আর একটু বেশি হতে পারে। তো এটাই ধরে নিচ্ছি। 30,000 টাকা যখন বাড়ছে তখন কিন্তু এই টাকা কিন্তু আরেকটু কম মানুষের আছে। 20,000 যত মানুষের কাছে ইনকাম ছিল তার থেকে একটু কম মানুষের আছে 30,000। বুঝতে পারছো? আমি যদি 50,000-এ দেখি তাহলে কিন্তু আরো কম মানুষের। তো আশা করি বুঝতে পারছো যে এই গণসংখ্যা রেখা দিয়ে আসলে কি মিন করে। এক্স অক্ষ বরাবর চলকের মান আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা। আশা করি তুমি বুঝতে পারছো। এখন সব
সবসময় যে এমন সমানই হবে তা না। সমান বলতে আমি কি বোঝাচ্ছি, আচ্ছা প্রতিসম জিনিসটা আমি আগে বুঝিয়ে দিই। এই জিনিসটা আমি, আচ্ছা এই জিনিসটা থাক, চলকের মান যাবে এক্স অক্ষে আর গণসংখ্যা যাবে এখানে। এখন প্রতিসমতা জিনিসটা কি? প্রতিসমতা জিনিসটা হলো তুমি যদি এই গণসংখ্যা রেখা আঁকানোর পর দেখতে পাও যে মোটামুটি মাঝ বরাবর যে দাগ তার দুই পাশে একদম একই রকম আছে, তাহলে এটা হবে প্রতিসম। প্রতিসম ওই কি বলে এটার, প্রতিসম নিবেশন। প্রতিসম নিবেশন বা তত্ত্ব সারি যাই বলো, প্রতিসম নিবেশন। প্রতিসম বা এটাকে আবার বলতে পারো সুষম নিবেশন। বুঝতে পারছো? এখন প্রতিসমতা হচ্ছে একটা পজিটিভ জিনিস আর বঙ্কিমতা হচ্ছে নেগেটিভ জিনিস। এটা যদি প্রতিসম হয় তাহলে এর বঙ্কিমতা হচ্ছে 0, এটা মনে রাখো। বঙ্কিমতা মানে হচ্ছে প্রতিসমতা না হওয়ার রেট কতটুকু, মানে প্রতিসমতা না হওয়ার পরিমাণ কতটুকু, সেটা হচ্ছে বঙ্কিমতা। এখন ধরো প্রতিসমতা হচ্ছে একটা ভালো জিনিস আর বঙ্কিমতা হচ্ছে একটা খারাপ জিনিস। একজন মানুষ যদি একদম 100% ভালো হয় তাহলে তার খারাপ হওয়ার পরিমাণ কত? 0 না? একজন যদি একদম 100 ভালো হয় তাহলে তার খারাপ হওয়ার পরিমাণ 0। সেভাবে একটা তথ্য সারি যদি 100% প্রতিসম হয় তাহলে সেটার বঙ্কিমতা 0। তাহলে এখানে বঙ্কিমতা নেই, মানে এখানে বঙ্কিমতা নেই, এরম রাখো। এবার অন্যরকমও কিন্তু হতে পারে, একদম সুসময় যে সবসময় হবে তা না। তুমি ধরো একটা গণসংখ্যা রেখা গেলে কোনো একটা তথ্য সারি ধরো, কোনো একটা অন্য একটা নিবেশন ধরো, অন্য একটা নিবেশনে তুমি একটা ওই গণসংখ্যা রেখা আঁকাবা, সেটা এমন হতে পারে মানে আমার যে এই চূড়াটা ছিল একদম হাইয়েস্ট পয়েন্ট, সেই অংশটা আগেই পেতে পারো তুমি। মানে এই যে আমি এটার কথা বলছিলাম না, এটার থেকে তুমি একটু আগে পেয়ে যেতে পারো, এই যে এমন। বুঝতে পারছো? একটু আগে কিন্তু পেয়ে গিয়েছি। আর এমনও হতে পারে তুমি এই পিক পয়েন্টে একটু পরে পাচ্ছ, মানে এই যে এমনও পেতে পারো কিন্তু। বুঝতে পারছো? তো এই 3 রকম কেস হতে পারে। এখন বঙ্কিমতা মানে হচ্ছে প্রতিসমতা না হওয়ার পরিমাণ কতটুকু। তাহলে দেখো পরের যে দুইটা আঁকালাম সেই দুইটার একটা কিন্তু প্রতিসম না, কারণ দেখো এটার এই পাশের অংশ আর এই পাশের অংশ কিন্তু সেম না। এটা কিন্তু একদম দুই পাশে সেম ছিল, একদম দুই পাশে টেনে নিয়ে যাও, একদম সেম ছিল। কিন্তু এখানে কি এক পাশে একটু কম আর এক পাশে বেশি। আর এটা বাম দিকে বেশি উঁচু আর ডান দিকে একটু নিচু, মানে ডান দিকে বেশি বিস্তৃত আর বাম দিকে কম বিস্তৃত, কিন্তু বাম দিকে উঁচুর পরিমাণ বেশি। মানে মাঝে যদি একটা রেখা টানো তাহলে দেখবা যে বাম দিকেই তুমি উঁচু জিনিসটা পেয়ে গেছো। আর প্রতিসমার ক্ষেত্রে কি ছিল, তুমি উঁচু অংশটা পাচ্ছিলে একদম মাঝ বরাবর। আর এটার ক্ষেত্রে কি হয়েছে, বাম দিকে উঁচু আর ডান দিকে বিস্তৃত বেশি। আর এটার ক্ষেত্রে কি, এইদিকে বেশি বিস্তৃত মানে বাম দিকের বেশি বিস্তৃত, আর ডান দিকে কিন্তু উঁচু যেই পয়েন্টটা সেটা তুমি পেয়েছো। তাহলে এই দুইটার মধ্যে কিন্তু বঙ্কিমতা আছে, কারণ বঙ্কিমতা মানে হচ্ছে প্রতিসম না হওয়ার যে পরিমাণ সেটা হচ্ছে বঙ্কিমতা। তাহলে এই দুইটার মধ্যে কিন্তু বঙ্কিমতা আছে। এখন কেমনি মনে রাখবা কোনটা কেমন বঙ্কিমতা? বঙ্কিমতা কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক মানে পজিটিভ বঙ্কিমতা, আর একটা হচ্ছে ঋণাত্মক মানে নেগেটিভ বঙ্কিমতা। বুঝতে পারছো? এখন বঙ্কিমতার ইংলিশ হচ্ছে স্কিউনেস, তাহলে পজিটিভ স্কিউনেস আর নেগেটিভ স্কিউনেস। একটু মনে রাখো এগুলো, কারণ এত বেশি জানা লাগছে। আমরা মূলত সূত্র শিখে অঙ্ক করবো শেষ। এখন যেই কোনো সংখ্যা রেখায় তুমি পিক পয়েন্টটা আগে আগে পেয়ে গিয়েছো সেটা হচ্ছে ধনাত্মক বঙ্কিম, মানে ধনাত্মক বঙ্কিমতা সেটা। তাহলে এটা হবে পজিটিভ স্কিউনেস। আমি এভাবে লিখছি, ধনাত্মক বঙ্কিম, ধনাত্মক বঙ্কিমতা। এটার বঙ্কিমতা হচ্ছে ধনাত্মক, আর এই নিবেশনটাকে তখন বলা হবে ধনাত্মক বঙ্কিম নিবেশন। বুঝতে পারছো? এটা যেমন প্রতিসম নিবেশন, তেমন এটার ধর্মের মানে এটার বৈশিষ্ট্য কি ছিল, প্রতিসমতা। কিন্তু এই নিবেশনটাকে কি বলছি, প্রতিসম নিবেশন। সেরাম এখানেও এই যে প্রতিসম হলো না, তার মানে কি এটা বঙ্কিমতা আছে এর মধ্যে। আর এটা কেমন বঙ্কিমতা, আগে আগে তুমি পিক পয়েন্টটা পেয়ে গেছো, মানে এটা হচ্ছে ধনাত্মক বঙ্কিমতা। আর এই বৈশিষ্ট্যের নাম হচ্ছে ধনাত্মক বঙ্কিমতা, কিন্তু এই নিবেশনটাকে কি বলবো, ধনাত্মক বঙ্কিম নিবেশন। আশা করি বুঝতে পারছো। আর এখানে তুমি পিক পয়েন্ট একটু পরে পেয়েছো, মানে শুরুতে বিস্তৃত আর পরে যে পিক পয়েন্টটা পেয়েছো, মানে এমন মাঝামাঝি না, তুমি মাঝামাঝির তুলনায় পরে পেয়েছো। তাহলে এটা হবে নেগেটিভ বঙ্কিম, নেগেটিভ বঙ্কিমতা। আর এই নিবেশনটাকে বলবো নেগেটিভ বঙ্কিম নিবেশন। আশা করি বুঝতে পারছো। এখন এখানে আরেকটা জিনিস দেখার আছে একটু, আমি যদি একটু দেখাই তোমাকে। আমি এই অংশটা কেটে দিচ্ছি। এখানে একটা জিনিস আছে যেটা একদম প্রতিসম, মানে যে নিবেশনটা একদম প্রতিসম, সেখানে এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটাতে একটা চলকের মান বোঝাচ্ছে, তাই না? এই মানটা একই সাথে গড় মধ্যকার প্রচুরক, মানে কি এখানে গড় আমি এভাবে লিখি, গড় হচ্ছে এম ইকুয়ালস টু মধ্যক কি মিডিয়ান আর প্রচুরক কি এমও। এটা হচ্ছে নিয়ম একরকম, মানে প্রতিসম মানে যেই গণ মানে যে নিবেশনটা প্রতিসম সেখানে গড় মধ্যমান প্রচুরক সমান হয়, আর সেটা কোনটা হয়,
দেখো একদম মাঝখানের যেই পয়েন্টটা, সেই পয়েন্টটা এক্স অক্ষের উপর যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর যে ভুজ, ভুজ মনে আছে দেখো স্থানাঙ্ক ব্যবস্থায় যদি তুমি একটা বিন্দু চিন্তা করো, সেই বিন্দু এক্স অক্ষ থেকে যতটুকু ডানের দিকে অথবা বামের দিকে, মানে এক্স অক্ষ বরাবর কতটুকু সেটাই ছিল ভুজ, আর ওয়াই অক্ষ বরাবর কতটুকু সেটা ছিল কোটি। তাহলে এই যে এই সুষম বা প্রতিসম যেই নিবেশনটা, সেই নিবেশনের যে গণসংখ্যা রেখা আছে এখানের একদম পিক পয়েন্ট থেকে, মানে একদম সর্বোচ্চ বিন্দু থেকে তুমি যদি এক্স অক্ষের উপর একটা লম্ব টানো, তাহলে সেই লম্বের যে পাদবিন্দুটা, এটা কি পাদবিন্দু, মানে একদম নিচের যে বিন্দুটা, তো এই বিন্দুটার যে ভুজ, ভুজ মানে কি এক্স অক্ষ বরাবর কতটুকু গিয়েছে, সেটা দিয়ে বোঝাবে হচ্ছে গড় মধ্যমান প্রসারক। তার মানে এটা মূলত মনে রাখতে হবে যে গড় মধ্যমান প্রসারক সমান হয় যখন নিবেশনটা প্রতিসম হয়। আর যদি প্রতিসম না হয় তখন কেমন হয়, তখন যদি ধনাত্মক হয় তখন কি হয়, গড় গ্রেটার দেন মধ্যক গ্রেটার দেন প্রসারক এমন হয়। তার মানে গড় বেশি ডানে থাকবে, মধ্যক আর একটু কম ডানে, আর প্রসারক একদম কম ডানে। কারণ প্রসারক কোনটা, প্রসারক মানে তো যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি, তাই না? তার মানে গণসংখ্যা সবচেয়ে বেশি এই যে এখানে না, তাহলে এটা এক্স অক্ষে যে বিন্দুতে ছেদ করেছে সেটা হচ্ছে প্রসারক মানে মোড। আর তারপরে যাবে হচ্ছে এখানে, ধরো এখানে মানে মোডের থেকে তো মিডিয়ান একটু বেশি, মানে মধ্যক একটু বেশি, তাহলে এখানে যাবে মিডিয়ান, আর এখানে ধরো যাবে হচ্ছে গড়। মানে দেখো তুমি বুঝতে পারছো জিনিসটা, একদম সবচেয়ে ডানে আছে গড়, মানে গড় সবচেয়ে বড়, তারপরে একটু কম ডানে আছে মধ্যক, মানে মধ্যক আর একটু বড় কিন্তু গড়ের থেকে ছোট, আর একদম কম পরিমাণ ডানে আছে, মানে এই যে এইটুকু পুরো হচ্ছে গড়, এইটুকু হচ্ছে মধ্যক, আর এইটুকু হচ্ছে প্রসারক। আশা করি বুঝতে পারছো। আর যদি ঋণাত্মক বঙ্কিম হয়, ঋণাত্মক বঙ্কিম কখন বুঝবো, তখন আমি একদম মাঝের তুলনায় একটু পরে যে সর্বোচ্চ বিন্দুটা পাবো সেটা হচ্ছে ঋণাত্মক বঙ্কিমতা, আর নিবেশনটা হচ্ছে ঋণাত্মক বঙ্কিম নিবেশন। সেই ক্ষেত্রে কি হয়, গড় লেস দেন মধ্যক লেস দেন প্রসারক কেমন হয়, তার মানে কি গড়ের মান সব থেকে কম, মানে গড় এক্স অক্ষ বরাবর সবচেয়ে কম পরিমাণ যাবে, তার মানে ধরো গড় আছে এখানে, তাহলে এটা হচ্ছে গড়। মধ্যক ধরো আছে এখানে, মধ্যক গড়ের থেকে এবার বড় হবে, তাহলে মধ্যক গড়ের থেকে একটু বড় মানে বেশি টানে, তাহলে এটা মধ্যক। আর প্রসারক কোনটা বলতো, প্রসারক মানে হচ্ছে সবচেয়ে বেশি গণসংখ্যা যেখানে আছে, দেখো এখানে কিন্তু সবচেয়ে বেশি গণসংখ্যা, আমি কিন্তু ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা রাখেছি, মানে এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা, তাহলে এখান থেকে এক্স অক্ষ টেনে যে বিন্দুটা পাওয়া যায় সেটা দিয়ে প্রসারক বোঝাবে। আশা করি বুঝতে পারছো। এইগুলো মোটামুটি মনে রাখলে হবে। আরেকটা জিনিস একটু মনে রাখতে পারো, এই যে প্রসারক আর মধ্যক এটার যে দূরত্ব, এই দূরত্বটা এই দূরত্বের দ্বিগুণ হয়, মানে ওই প্রসারক আর গড় এই দুটার দূরত্ব যদি হয় ডি, তাহলে এটা হবে 2d। এটা একটা এমসিকিউর জন্য মনে রাখতে পারো, কোনো কাজে লাগবে না সিকিউতে। এমসিকিউতে যদি কখনো চলে আসে, ধরো এখানে দিল যে 2 সেন্টিমিটার, মানে এটা কত তোমার বুঝতে হবে, এটা তার ডাবল, তাহলে 4 সেন্টিমিটার। তো তার মানে কি, প্রসারক প্রসারক আর মধ্যকের যে দূরত্বটা সেটা মধ্যক আর গড়ের দূরত্বের দ্বিগুণ। একইভাবে দেখো এখানে প্রসারক আর মধ্যকের যে দূরত্ব এটা হবে 2d, মানে দ্বিগুণ দূরত্ব, কার তুলনায়, এই যে মধ্যক আর গড়ের দূরত্বের তুলনায়। আশা করি এটুকু মনে থাকবে। তো মোটামুটি যা বুঝালাম সেটুকু একটু ভালো মতো মনের মধ্যে গেঁথে না, এবার আমরা ম্যাথ করবো, এবার আর অত কিছু নেই। এবার মোটামুটি কি কি মনে রাখা লাগবে ম্যাথ করার জন্য, এখন যা যা দেখালাম মোটামুটি সবই কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, আমি যা যা মোটামুটি দেখালাম। এরপর তুমি একটা রিডিং পড়বা তাহলে হয়ে যাবে, রিডিং এ একদম দেখবা যে একই রকম জিনিসই দেখানো আমি যা যা দেখাইছি। আর ম্যাথ করার জন্য কতটুকু মনে রাখতে হবে, যখন প্রতিসমতা থাকবে, মানে যখন প্রতিসম হবে নিবেশনটা, তখন গড় সমান মধ্যক সমান প্রসারক। যখন ধনাত্মক বঙ্কিম হবে, এটা কিন্তু আগে আগে পেয়ে গেছে, একদম মাঝের তুলনায় আগে পেয়ে গেছে, মানে এটা ধনাত্মক। ধনাত্মক হলে গড় গ্রেটার দেন মধ্যক গ্রেটার দেন প্রসারক, আর যদি ঋণাত্মক বঙ্কিম হয় তাহলে গড় লেস দেন মধ্যক লেস দেন প্রসারক। তো আর এখানে আছে বঙ্কিমতা জিরো, বঙ্কিমতা জিরো, বঙ্কিমতা ইকুয়ালস টু জিরো। এখানে কি, এখানে ধনাত্মক বঙ্কিম না, তাহলে এটা হবে বঙ্কিমতা ধনাত্মক হবে, মানে গ্রেটার দেন জিরো। আর এটা ঋণাত্মক বঙ্কিমতা, তাহলে এটা হবে বঙ্কিমতা লেস দেন জিরো। আশা করি তুমি বুঝতে পারছো জিনিসটা। এবার আমরা বঙ্কিমতার পরিমাপ দেখবো, মানে কেমনে পরিমাপ করে বঙ্কিমতার। তো চলো আমরা বঙ্কিমতার পরিমাপ দেখি। এটা একটু লিখে নিই, বঙ্কিম বঙ্কিমতার পরিমাপ। তো চলো বঙ্কিমতার পরিমাপ দেখি। এখন বঙ্কিমতার পরিমাপ কয় রকম বলো তো, তুমি একটু চিন্তা করে বলো। আগের অধ্যায়ে কিন্তু আমরা 2 রকম পরিমাপের কথা দেখছিলাম, যে প্রত্যেকটা জিনিসেরই আমরা তাহলে 2 রকম পরিমাপ করতে পারি। একটা হচ্ছে পরম পরিমাপ, পরম বা অনপেক্ষ পরিমাপ বলা যায়, অনপেক্ষ। আর একটা হচ্ছে আপেক্ষিক। একটা হচ্ছে পরম বা অনপেক্ষ, আর একটা হচ্ছে আপেক্ষিক।
তো পরম বা অনপেক্ষ পরিমাপ হলে তখন আমরা সেই পরিমাপকে বলি বঙ্কিমতা। আর যখন আমরা আপেক্ষিক পরিমাপ করি তখন তার সাথে একটা অঙ্ক এরম একটা কথা যুক্ত হয়ে যায় না, তখন সেটার পরিমাপ হচ্ছে বঙ্কিমতাঙ্ক। ওই যে ভেদাঙ্ক আর বিভেদাঙ্ক, মানে যেমন ধরো গড় ব্যবধান ছিল এদিকে আর এদিকে ছিল গড় ব্যবধানাঙ্ক আগের অধ্যায়ে, পরিসর ছিল আর এদিকে ছিল পরিসরাঙ্ক, এমন ছিল না? তো এখানেও তেমনই, কিন্তু এখানে একটা সুখবর আছে, এখানে আমরা পরম পরিমাপটা শিখি না। কারণ কি বলতো, আমি কিন্তু একটা ভিডিওতে বুঝাইছিলাম যে পরম যে পরিমাপগুলো সেগুলোতে কিন্তু একক থাকে, এগুলোতে একক থাকে। এখন একক থাকলে তুমি দুইটা নিবেশনের তুলনা করতে পারবা না। ধরো তুমি একজন ক্রিকেটার আর একজন শ্রমিকের মধ্যে তুমি তুলনা করছো। একজন ক্রিকেটার ধরো ধরো ফুটবল প্লেয়ার ওই ম্যাচে কয়টা করে গোল দিয়েছে সেটা তুমি হিসাব করছো। ধরো এক ম্যাচে দিলে একটা, তারপর দুইটা, তারপর শূন্যটা, তারপর তিনটা, তারপর ধরো আবার দুইটা। আর তুমি শ্রমিকের বেতন তুমি হিসাব করছো প্রতিদিন, ধরো দিন মজুর ধরো কত করে টাকা পাচ্ছে সেটা হিসাব করে। একদিন ধরো 1,000 পেলো, একদিন ধরো 2,000 পেলো, একদিন ধরো 500 পেলো, একদিন ধরো 3,000 পেলো, একদিন ধরো অসুস্থ হয়ে গেল না কাজ করতে, তাই এমন হলো। এখন এদের তুমি যে পরিমাপ করবা, এর পরিমাপ কি? এর পরিমাপ হচ্ছে টি। টি মানে কত? একটি গোল, দুইটি গোল, এমন না, কয়টা গোল দিয়েছে তাই, মানে কয়টা গোল দিয়েছে সেটার হিসাব হচ্ছে এখানে। মানে এখানে মোটামুটি একটা সংখ্যার একক আসবে, মানে এটা একটা সংখ্যা বোঝাচ্ছে আর এটা বোঝাচ্ছে একটা টাকা, মানে একটা দাম বোঝাচ্ছে। মানে তুমি এটার একটা একক থাকবে টাকা, আর এটা যদি এমনি বাংলা একক ধরি, আসলে সংখ্যার তো একক নেই, তারপরেও বাংলায় যদি হিসাব করি তাহলে এটার একক টি। তাহলে দুইটা আলাদা আলাদা একক না? এখন দুইটা তুমি তুলনা করতে পারবে। এটার ধরো তুমি গড় হিসাব করলে এটার একটা মান আসবে, খুবই অল্প মান আসবে, তাই না? গোল তো আর 1,000টা হয় না। এখানে যেমন 1,000 টাকা আছে, গোল তো আর এক ম্যাচে 1,000টা হয় না। তো এটার একরকম পরিমাপ আসবে, এটার আরেক রকম পরিমাপ আসবে, দুইটার কিন্তু একক আলাদা। এই দুইটার কিন্তু তুমি তুলনা করতে পারবে না। মনে আছে? একটা আম একটা আম আর দুইটা কলা, এটা কিন্তু যোগ করা যায় না। কিন্তু একটা আম আর দুইটা আম, এগুলো কিন্তু যোগ করা যায়, তাই না? একটা আম আর দুইটা আম মিলে 3টা আম হয়, কিন্তু একটা আম আর দুইটা কলা তুমি কিন্তু যোগ করতে পারবে না। যোগ আর বিয়োগের ক্ষেত্রে গুণ ভাগ করা যায়, কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে তুমি একই জাতীয় জিনিস করতে হয়। যোগ বিয়োগ অথবা তুলনা, তুমি কি বলতে পারবে যে একটা আম আর আর দুইটা কলা, এই দুটোর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ? মানে আমি যদি বলি যে একটা বাঘ আর একটা, ধরো আমি কি বলবো, ধরো লায়নের কি গো, সিংহ, তাই না? একটা বাঘ আর একটা সিংহ, কোনটা ভালো কোনটা খারাপ তুমি কি তুলনা করতে পারবা? দুইটা তো আলাদা জিনিস। কিন্তু যদি আমি বলতাম একটা বাঘ আর 5টা বাঘ, কোনটা বড় হতো বা কোনটা বেশি গ্রেটার হতো? এটা না, এটা এমন হতো না। 5টা বাঘ একটা বাঘের চেয়ে বড়, মানে একই জাতীয় জিনিস তুমি তুলনা করতে পারো, আলাদা জিনিস তুমি তুলনা করতে পারো না। বুঝতে পারছো? আমি এগুলো রেখে দিই, সমস্যা নেই। মানে তুমি এক জাতীয় জিনিস তুলনা করতে পারবে। এখন পরম পরিমাপে একক থেকে যায়। এখন দুইটার যদি আলাদা আলাদা এককের জিনিস তুমি তুলনা করতে চাও, তাহলে পরম পরিমাপের ক্ষেত্রে তুমি ওইগুলো তুলনা করতেই পারবে না, কারণ ওইগুলোর তো একক আলাদা। একক আলাদা হলে এগুলো যোগ বিয়োগ বা তুলনা করা যায় না। সেই কারণে আমরা শুধুমাত্র আপেক্ষিক পরিমাপটা শিখবো। আমি যা বলছি এগুলো একটু মাথায় রেখে দাও, এগুলো দেখবো বইয়ে রিডিং আকারে পাবা। বইয়ে এই কথাই বলা আছে যে যখন আমরা পরম বা অনপেক্ষ পরিমাপ করি তখন এককটা থেকে যায়। এখন ভিন্ন এককের যদি দুইটা নিবেশনে আমি তুলনা করি তখন তুলনা করতে পারবো না, কারণ তাকে একক ভিন্ন হলে যোগ বিয়োগের তুলনা করা যায় না। আর আপেক্ষিক পরিমাপে কিন্তু আমরা একই জাতীয় রাশি দিয়ে যে ভাগ করে দিই, একই জাতীয় রাশি দিয়ে ভাগ করে দেওয়ার কারণে আমাদের এককটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়, মানে এখানে কিন্তু কোনো একক থাকে না, একক কিন্তু নেই। তখন কিন্তু তুমি তুলনা করতে পারবা। এটার তুমি যদি একক কোনোভাবে ভ্যানিশ করতে পারো, এটা যদি একক কোনোভাবে ভ্যানিশ করতে পারো, তাহলে তো শুধুমাত্র দুইটা সংখ্যা পড়ে আছে। দুইটা সংখ্যার যোগ বিয়োগ করা যায় না? 18 যোগ 19 করা যায়, 18 গুণ 19 করা যায়, 18 আর 19-এর মধ্যে তুলনাও করা যায়, তাই না? এই যে, বা ওইটাই দিই আসল। তো সবকিছু কিন্তু করা যায় শুধুমাত্র সংখ্যা হলে, মানে একক যখন ভ্যানিশ হয়ে যায় তখন কিন্তু এই জিনিসগুলো তুমি তুলনা করতে পারবে। সেই কারণে আপেক্ষিক পরিমাপটা বেশি উপযোগী। সে কারণে আমরা শুধুমাত্র আপেক্ষিক পরিমাপটা শিখবো। আপেক্ষিক পরিমাপে অনেক রকম পরিমাপ আছে, অনেক রকম বলতে শুধুমাত্র সূত্র মুখস্থ করলে হবে। একটা হচ্ছে কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক। কার্ল পিয়ারসনের, আমরা কিন্তু আপেক্ষিক পরিমাপ শিখছি, মানে আমরা কিন্তু বঙ্কিমতা পরিমাপ করবো না, আমরা পরিমাপ করবো বঙ্কিমতাঙ্ক, না আপেক্ষিক পরিমাপটা। তাহলে কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক আছে, তারপরে আছে হচ্ছে বাউলির বঙ্কিমতাঙ্ক, তারপরে আছে কেলির বঙ্কিমতাঙ্ক, আর একদম লাস্ট যেটা আমাদের সবচেয়ে উপযোগী, সেটা হচ্ছে উপযোগী না, মানে যেটা আমাদের সবচেয়ে ভালো লাগবে করতে, সেটা হচ্ছে পরিঘাত ভিত্তিক। বুঝতে পারছো? এখন কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্কের সূত্র কি? স্কিউনেস না বঙ্কিমতার ইংলিশ? বঙ্কিমতার ইংলিশ আছে স্কিউনেস।
তো যেহেতু আমরা পরম পরিমাপ করছি না, আপেক্ষিক করছি বঙ্কিমতাঙ্ক, তাহলে এটার ইংলিশে আমরা স্কিউনেস মতো করে রাখতে পারি। যদিও এটার ইংলিশ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, বঙ্কিমতাঙ্কর ইংলিশ কি হবে বলতো? আগের অধ্যায়ে যেমন আঙ্কর ইংলিশ করছিল কোএফিসিয়েন্ট, যেমন এখানে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। বুঝতে পারছো? এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা যখন পরম পরিমাপ করছিলাম, তাহলে যদি আমরা পরম পরিমাপ হিসাব করতাম তাহলে আমরা স্কিউনেস কে এস কে দিতাম, আর এখানে দিতাম সি এস কে এমন দিতাম। কিন্তু যেহেতু আমরা পরম পরিমাপ করছি না, তাই আমরা তো এস কে জিনিসটা তো আর লাগছে না, তাই না? সে কারণে আমরা কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস এটাকে আমরা এস কে দিয়ে প্রকাশ করব। মানে এটাকে আসলে সি এস কে এমন দিয়ে প্রকাশ করা উচিত ছিল, কিন্তু এস কে দিয়ে প্রকাশ করেছে। যেহেতু আমরা পরম শিখছি না, তাহলে যে এস কে তুমি দিতেই পারো, সমস্যা নেই। এস কে মানে তুমি বঙ্কিমতাঙ্কই বুঝবা। তো তাহলে কি হবে? এস কে ইকুয়ালস টু, এখানে তুমি আমি বই দেখেই শিখাচ্ছি আর কি, এটার সূত্র হবে গাণিতিক গড় মাইনাস প্রচুরক ডিভাইডেড বাই পরিমিত ব্যবধান। এটা হচ্ছে সূত্র। গুণ 100% কিছু নেই, এটা হচ্ছে সূত্র। এটা হচ্ছে কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক। এখন তুমি এখানে একটা জিনিস করতে পারো, তোমার কি একটা সূত্র মনে আছে? একটা সূত্র কিন্তু ছিল, দিছিলাম আগে। প্রচুরক ইকুয়ালস টু 3 ইন্টু মধ্যমা মানে 3 ME মাইনাস 2 ইন্টু গাণিতিক গড় মানে 2 AM। এই সূত্রটা কি তোমার মনে আছে? এই সূত্রটা এখানে একটু খাটাতো, তাহলে কি হয়? এখানে একটু খাটাও সূত্রটা। এখানে এম থেকে গেল মাইনাস, এই যে এম ওর জায়গায় এই জিনিসটা, এম ওর জায়গায় এই জিনিসগুলো হয় 3 ME মাইনাসে মাইনাসে প্লাস 2 AM ডিভাইডেড বাই সিগমা। এটা ইকুয়ালস টু যদি আমি লিখি, দেখো এখানে 2 AM আর এম মিলে 3M হয়ে গেল, আর এটা 3 মাইনাস 3 ME, তাহলে 3 কমন নিয়ে AM মাইনাস ME ডিভাইডেড বাই সিগমা। এটা সূত্র, সূত্রগুলো মুখস্থ রাখো, সূত্র থেকে তুমি বের করে নিলেই হয়ে গেল। বাউলির বঙ্কিমতাঙ্ক কেমন? এটা আমি বই দেখেই করছি আর কি। বাউলির বঙ্কিমতাঙ্ক হচ্ছে চতুর্থক দিয়ে, চতুর্থক দিয়ে। আর কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক কি ছিল? গড়, মধ্যমা আর প্রচুরক দিয়ে। এগুলো একটু মনে রাখো, তাহলে হবে। এমসিকিউ তো চলে আসতেই পারে। তো বাউলির বঙ্কিমতাঙ্কে স্কিউনেসের সূত্র কি হবে? এটাকে প্রকাশ করা হয় এস কে বি দিয়ে, যেহেতু বাউলি সেই কারণে। হ্যাঁ, কার্ল পিয়ারসনেরটাই তোমার কিছু দেওয়া লাগবে না, কিন্তু বাউলিরটা দিতে হলে এস কে বি দিতে হবে, আর কেলিরটা দিতে হবে এস কে অফ কে। যেহেতু কেলি হচ্ছে KELLY, খুব সম্ভবত KELLEY, সেই কারণে এটা কে দিয়ে প্রকাশ করতে হবে। এটা কেলির বঙ্কিমতাঙ্ক, আর বাউলিরটা বি দিয়ে। তো এটা আসলে কি হবে? এটা হচ্ছে চতুর্থক দিয়ে। চতুর্থক কেমন? তুমি নিচে লিখবে হচ্ছে ওই লাস্ট চতুর্থক মাইনাস প্রথম চতুর্থক। চতুর্থক কয়টা বলো তো? 3টা না? Q1 Q2 Q3, এই 3টা না? একদম প্রথম চতুর্থক হচ্ছে এটা, তৃতীয় এটা, মাঝেরটা হচ্ছে এটা। মাঝেরটাকে আমরা আবার বলতে পারি মধ্যকও কিন্তু বলতে পারি, মনে আছে আশা করি। তো নিচে তুমি লিখবা Q3 মাইনাস Q1, আর উপরে তুমি লিখবা Q3 প্লাস Q1। এটুকু লিখে তারপরে তুমি একটা জিনিস লিখবা, যেটা হচ্ছে -2 ইন্টু এই মাঝেরটা Q2। তাহলে নিচে কি? শেষ মাইনাস শুরুরটা, উপরে হচ্ছে শেষ প্লাস শুরুরটা, আর উপরে তুমি -2 Q2 লিখতে পারো। এটাকে তুমি আবার লিখতে পারো উপরে Q3 প্লাস Q1 মাইনাস এই যে 2 Q2, এটাকে তুমি আবার মধ্যক লিখতে পারো, মানে 2 ME লিখতে পারো, আর ডিভাইডেড বাই নিচে আছে Q3 মাইনাস Q1। এটা হচ্ছে সূত্র। আশা করি বুঝতে পারছো। এবার কেলিরটা কি? কেলিরটা হচ্ছে চতুর্থক বাদে আর কি কি তুমি জানো বলো তো? তুমি দশমক জানো, আবার শতমক জানো। তো কেলি দুইটা সূত্র দিয়েছে, দশমকের শতমকের, দশমক ব্যবহার করে দিয়েছে, শতমক ব্যবহার করে দিয়েছে। তো দশমক কয়টা বলো তো? 9টা না? D1 থেকে শুরু করে D9 পর্যন্ত। তাহলে কেলির ক্ষেত্রে স্কিউনেসের সূত্র হবে হচ্ছে, তুমি নিচে লিখবা শেষটা বিয়োগ শুরুটা, মানে D9 মাইনাস D1, আর উপরে তুমি লিখবা D9 প্লাস D1, আর মাইনাস করবা হচ্ছে মাঝের যে ডিটা আছে। মাঝের ডি কত? D5 না? মানে 2D5 বিয়োগ করবা। এটাকে তুমি লিখতে পারো D9 প্লাস D1 মাইনাস 2D5। D5টা কি বলো তো? D5টাকে তুমি মধ্যক লিখতে পারো না? একদম মাঝের দশমিক, এটাই কিন্তু মধ্যক, মনে করে দেখো, এটা হচ্ছে মধ্যক, ডিভাইডেড বাই D9 মাইনাস D1। আশা করি তুমি বুঝতে পারছো। আরও একটা সূত্র আমাদের দেখতে হবে, ক্যালির যে শতমকের সূত্র আছে সেটা। শতমকের সূত্রে তোমার মোট কয়টা শতমক বলো তো? 99টা না? এখন এটা একটু মনে রাখো, শতমকের সূত্র এটাও SK ইন্টু Kই হবে। এটা হবে হচ্ছে নিচে তুমি কি লিখবা? P19 মাইনাস P1 এমন লেখার কথা, কিন্তু এখানে তুমি আর 99 না লিখে তুমি 90 লিখবা, আর এখানে লিখবা 10। বুঝতে পারছো? মানে 90 তোমার 10তম নিয়ে হিসাব করতে হবে। এখানে তাহলে হবে P90 প্লাস P10 পার্সেন্টাইল, মানে শতমক দিয়ে হিসাব করছি। এখানে -2P কততম বলো তো? 50, কারণ মাঝেরটার দ্বিগুণ দিয়ে বিয়োগ করতে হবে। এটা সমানই তুমি লিখতে পারো
P90 প্লাস P10 মাইনাস এটাকে তুমি লিখতে পারো 2ME, মানে 50তম শতমক মানে তো মধ্যক, তাই না? আর এটাকে তুমি লিখতে পারো P90 মাইনাস P10। আশা করি বুঝতে পারছো। এখন এখান থেকে তুমি কেমনে বের করবা? তুমি নর্মাল নিয়মে যেমনি চতুর্থক, দশমক, শতমক বের করো সেভাবে বের করে তুমি এরকম যে কোনোটাই করতে পারবা। এটাও তুমি করতে পারবা, তুমি গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক সবই তো বের করতে পারবে। এখন দেখো কার্ল পিয়ারসনের যে বঙ্কিমতাঙ্ক সেখানে কিন্তু সূত্রে মাত্র দুইটা জিনিস লাগছে, তিনটা জিনিসই কিন্তু লাগছে না। তুমি এই সূত্র যদি ইউজ করো তাহলে তোমার লাগছে গড় আর প্রচুরক, এই সূত্র যদি হিসাব করো তাহলে দেখবো গড় আর মধ্যক লাগছে। তুমি চাইলে কিন্তু এম কে চেঞ্জ করে এই যে এম এর বদলে তুমি কিন্তু সমীকরণ দিয়ে এই দুইটাও রিপ্লেস করতে পারবো, সমস্যা নেই। তো তুমি যে কোনো দুইটা জানলেই হয়ে যায়। তো তুমি যে কোনো সূত্র দিয়ে করো, মিলে যাবে, সমস্যা নেই। আমি বলতে চাচ্ছি তোমার তিনটাই বের করা লাগবে না কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক বের করতে হলে। তুমি যে সূত্র দিয়ে করবা সেই সূত্রে দেখবো মাত্র দুইটা জিনিস আছে, সেই দুইটা তুমি বের করে ফেললে তুমি কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক বের করতে পারবা। এখন আরেকটা বঙ্কিমতাঙ্ক আছে, এটা হচ্ছে পরিঘাত ভিত্তিক। কিন্তু আপাতত এই তিনটা নিয়ে আমি একটু কথা বলি। যদি তোমার বলে দেয় যে বাউলিটটা বের করো অথবা কেলিটটা বের করো তাহলে তুমি এগুলো দিয়ে করবা। যদি কেলিটটা বলে দিয়ে আর কিছু বলা না থাকে তখন তুমি দশমক বা শতমক যে কোনোটা দিয়ে করতে পারবে। আর যদি বলে দেয় কেলিটটা দিয়ে তুমি দশমকের সাহায্যে বের করো তাহলে তুমি এই সূত্র দিবা, আর কেলিটটা দিয়ে শতমকের সাহায্যে যদি বের করতে পারো তাহলে এই সূত্র দিবা। আর যদি কার্ল পিয়ারসনেরটা বলে তাহলে তো এটাই দিবা, আর যদি কোনোটাই না বলে দেয় তখন তুমি কার্ল পিয়ারসনটাই বের করবা। এটা হচ্ছে মানে এটা আসলে করা হয়, তুমি যে কোনোটা করতে পারো। যদি কোনো কিছু বলা না থাকে তুমি যে কোনোটা করতে পারো, কিন্তু এটা যেহেতু সহজ তাই এটাই করবা কার্ল পিয়ারসন। যদি কিছু বলা না থাকে, শুধু বলা থাকে যে বঙ্কিমতাঙ্ক নির্ণয় করো, তাহলে তুমি কার্ল পিয়ারসনটা বের করবা। আর আরেকটা আছে আমাদের, যেটা হচ্ছে পরিঘাত ভিত্তিক বঙ্কিমতাঙ্ক। এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? এটা একটু ইম্পর্টেন্ট। এটাকে প্রকাশ করা হয় হচ্ছে গামা ওয়ান দিয়ে। গামা ওয়ান সমান আবার লেখা যায় রুট বেটা ওয়ান। এটা হচ্ছে বঙ্কিমতাঙ্কের প্রকাশ। এখন এটা কেমন হবে? এটা হবে রুট ওভার দিবা বড় করে। পরিঘাত মনে আছে তো তোমার? পরিঘাত কয় রকম ছিল বলো তো? শোধিত আর অশোধিত। শোধিত যে পরিঘাতটা ছিল, শোধিত, সেটাকে আমরা কি দিয়ে বের করতাম বলো তো? সেটাকে প্রকাশ করতাম আমরা মিউ দিয়ে, মিউ আই, মানে আয়তম পরিঘাত। আর এটা আমরা কি দিয়ে বের করতাম বলতো? আমরা কিন্তু এটা গড় দিয়ে বের করতাম, এক্স বার অথবা এ এম যাই লেখো, আমরা কিন্তু গাণিতিক গড় দিয়ে পরিঘাতটা বের করতাম। আর অশোধিত হলে গাণিতিক গড় বাদে অন্য যে কোনো সংখ্যা। বুঝতে পারছো? শোধিত পরিঘাত এখানে ব্যবহার হবে। তুমি পরিঘাত সম্পর্কে একটু ধারণা নিয়ে আসো, মানে রিভাইজ করে আসো, তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে ভালো হবে। তো পরিঘাত ভিত্তিক যে বঙ্কিমতাঙ্ক, পরিঘাত ভিত্তিক বঙ্কিমতাঙ্ক, এটাকে প্রকাশ করা হয় গামা ওয়ান দিয়ে, অথবা এটাকে তুমি রুট বেটা ওয়ান দিয়ে প্রকাশ করতে পারো। এটার মান হবে 3 নম্বর শোধিত পরিঘাতের স্কয়ার, আর নিচে হবে 2 নম্বর শোধিত পরিঘাতের কিউব তার রুট। এখন এটা তুমি যদি মনে রাখো তাহলে তুমি বইয়ের মতো করে মনে রাখতে পারো। উপরে তুমি যদি রুট করে দাও তাহলে দেখো স্কয়ার রুট কাটে যায়, শুধুমাত্র থাকে উপরে থাকে মিউ 3 আর নিচে থাকে দেখো কাটে না, কিউব আর স্কয়ার কাটে না, তার মানে মিউ 2 কিউব তার রুট। এটাও মনে রাখতে পারো, কিন্তু এটা মনে রাখলে মানে সহজ। রুট ওভার দিবা, যেহেতু রুট বেটা, গামা সমান আমরা লিখতে পারি রুট বেটা, আর রুটটা তুমি রেখে দেবা, আর বেটা জায়গায় তুমি লিখবা হচ্ছে 3 নম্বর শোধিত পরিঘাতের স্কয়ার আর 2 নম্বর শোধিত পরিঘাতের কিউব। এটা করলেই তুমি পেরে যাবা। আর তুমি উপরে তুমি স্কয়ার রুট বাদ দিয়ে শুধুমাত্র এমন রাখতে পারো, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের আলটিমেট সূত্র ওই পরিঘাতের ক্ষেত্রে, মানে পরিঘাত দিয়ে আমরা কেমনে বঙ্কিমতাঙ্ক বের করতে পারি। আশা করি বোঝা গিয়েছে। এখন এই বঙ্কিমতাঙ্ক দিয়ে তোমার আসলে কি হবে? এখন প্রথম কথা হলো তোমার যেগুলো প্রশ্ন আসবে সিকিউতে তোমার বঙ্কিমতাঙ্ক বের করা লাগবে, তোমার অত ঝামেলা করার দরকার নেই। মানে তোমার এসব থিওরি অত বোঝার দরকার নেই যে এসব থিওরি না বুঝলে পরিঘাত হবে না এমন না, মানে বঙ্কিমতাঙ্ক হবে না এমন না। তুমি সূত্র দিয়ে করলে হয়ে গেল। এখন তোমাকে বলবে যে নিবেশন সম্পর্কে মন্তব্য করো, নিবেশন সম্পর্কে মন্তব্য করো। ঠিক আছে, নিবেশন সম্পর্কে যদি মন্তব্য করো বলে, তখন তোমার এই বঙ্কিমতাঙ্কের যে মান পেয়েছো সেই মান দিয়ে এখন তোমার হিসাব করতে হবে। এখন আমি বলে দিই, দেখো এই বঙ্কিমতাঙ্ক তো তুমি বের করলে, তাই না? সূত্র দিয়ে, যে কোনো সূত্র দিয়ে তুমি বঙ্কিমতাঙ্ক বের করলেই হবে। বের করার পর তুমি আবার এই বেসিকে আসবে। এই বেসিকে বঙ্কিমতাঙ্কের মান যদি 0 হয় তাহলে এটা হবে প্রতিসম। প্রতিসম, বুঝতে পারছো? যদি বঙ্কিমতাঙ্ক গ্রেটার দেন 0 হয়, মানে তুমি বের করেছো তো বঙ্কিমতাঙ্ক, তাই না? আচ্ছা, এখানে আমি বঙ্কিমতা লিখেছি, বঙ্কিমতাঙ্ক আমরা তো বঙ্কিমতা তো হিসাব করছি না, এটা তো এটা কি বলতো পরম পরিমাপ না? এটা পরম পরিমাপ, আর আমরা তো আপেক্ষিক পরিমাপ হিসাব করছি। দেখো আমরা হিসাব করছি আপেক্ষিক পরিমাপ, তাহলে আমরা যদি লিখি যে পরম পরিমাপ, যদি আপেক্ষিক পরিমাপটা 0 হয় তাহলে পরম পরিমাপও 0 হবে, যদি আপেক্ষিক
পজিটিভ হয় তাহলে এটাও পজিটিভ হবে, যদি এটা নেগেটিভ হয় তাহলে এটাও নেগেটিভই হবে, সমস্যা নেই। তুমি বঙ্কিমতাঙ্ক হিসাব করো আর এটা হিসাব করো, একই জিনিস। তো আমরা বঙ্কিমতাঙ্ক যেহেতু শিখেছি তাই এটাই আমরা হিসাব করবো। যদি বঙ্কিমতাঙ্ক, আমি একটু কপি করে নিয়ে যাই এটা, যদি বঙ্কিমতাঙ্ক ইকুয়ালস টু 0 হয় তার মানে এটা হচ্ছে প্রতিসম নিবেশন বা সুষম নিবেশন যাই বলো, প্রতিসম নিবেশন। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কেমন নিবেশন বলো তো? এটা হচ্ছে ধনাত্মক বঙ্কিম নিবেশন। যদি লেস দেন 0 হয় তাহলে কি? এটা হচ্ছে ঋণাত্মক বঙ্কিম নিবেশন। মানে তোমার বলবে নিবেশন সম্পর্কে মন্তব্য করো, তখন তুমি বঙ্কিমতাঙ্ক বের করবা এই যে কোনো সূত্র দিয়ে। যদি কিছু বলে না দেয়, কার্ল পিয়ারসনেরটা করতে পারো অথবা পরিঘাতেরটা করতে পারো। এটাও কিন্তু আসলে কার্ল পিয়ারসনেরই, বুঝতে পারছো? এটাও আসলে কার্ল পিয়ারসনই দিয়েছে, মানে দুইটা সূত্র আসলে কার্ল পিয়ারসনেরই। এখন তোমার কোনটা ব্যবহার করতে হবে তুমি বুঝে যাবে না। তোমার দেখা যাচ্ছে প্রশ্নে পরিঘাতই দেওয়া রয়েছে, তখন তুমি পরিঘাত দিলে সহজ হবে। কিছু দেওয়া না থাকে তুমি এটা করতে পারো, এটা বের করা সহজ। আর যদি বলে দেয় বাউলিটটা অথবা কেলিটটা, অথবা বলে দেয় স্পেসিফিক করে কেলিটটা দিয়ে দশমিক ব্যবহার করে করো, তাহলে করবে এইভাবে। মানে পেরে যাবে না, সমস্যা নেই, এগুলো সহজ। মানে সূত্র মুখস্থ করে শুধু কাজ করতে হবে, আর মান পাওয়ার পরে তারপর তুমি সিদ্ধান্ত নেবে। এটা যদি 0 হয় তো প্রতিসম নিবেশন, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ধনাত্মক বঙ্কিম নিবেশন, আর যদি লেস দেন 0 হয় তাহলে ঋণাত্মক বঙ্কিম নিবেশন। আর প্রতিসম হলে বঙ্কিমতা তো 0, এগুলো তো জানো তাই না? কারণ প্রতিসম মানে 100% ভালো, এর মধ্যে কোনো মানে কাদা নেই, সাদা মানে কোনো কাদা নেই, এটা হচ্ছে কথা। এটা আমি একটু কপি করে নিয়ে যাই। আশা করি বোঝা গিয়েছে এগুলো কি জিনিস। এবার তোমার আর কোনো কাজ নেই, তুমি খালি এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবা, ম্যাথ করবে, শেষ। আর আমি যে যে বেসিক দিলাম মোটামুটি ওইগুলো জানলে হয়ে যাবে, যে এক্স অক্ষ বরাবর আমি চলকের মান রাখি, y অক্ষ বরাবর গণসংখ্যা রাখি, তারপর যদি আমি একটা গণসংখ্যা রেখা আঁকি তাহলে কোন কোন জিনিস হতে পারে, কোন ক্ষেত্রে প্রতিসমতা হয়। আর এগুলোকে যখন বঙ্কিমতা থাকে তখন তার প্রতিসম থাকে না, তাই না? তখন এটাকে আবার অপ্রতিসম বলা যায়। অপ্রতিসম বা বিপ্রতিসম হলে মানে ভালো হয়। অপ্রতিসম বা বিপ্রতিসম এগুলো তুমি বলতে পারো, বুঝতে পারছো? মানে প্রতিসম না হলে তো তখন তুমি এগুলো বলতে পারবে, তাই না? তো এটার ক্ষেত্রেও তাই, মানে এগুলো প্রতিসম না, তাই অপ্রতিসম বা বিপ্রতিসম। বইতে যেটা রয়েছে সেটা দিব। এখানে কি আছে দেখে নিবা, আমি আর দেখছি না। আশা করি বোঝা গিয়েছে। তো বঙ্কিমতা এই পর্যন্তই রাখছি। বঙ্কিমতার কিছু প্রমাণ আছে, এগুলো খুবই সহজ, পরিঘাত থেকে প্রমাণ করা যায়। আর আরেকটা জিনিস একটু বলে দিই, বইতে দেখবা দেয়া আছে। তুমি বঙ্কিমতা চাইলে রুট বেটা না করে তুমি বেটার মানও বের করতে পারো। বেটার মান বের করলে একটা সমস্যা হয়। দেখো এই জিনিসটা, রুটের মধ্যে কোনো কিছু থাকলে সেটার মান কখনো নেগেটিভ আসতে পারে। রুটের মধ্যে ধরো কিছু একটা আছে, এটার মান কি তুমি কখনো নেগেটিভ পেতে পারো? পারবা না কিন্তু। মানে এটা কিন্তু, সরি কি কি বললাম, রুটের মধ্যে তো না, দেখো এই জিনিসটা তো রুটের বাইরে আছে, সরি। তার মানে এটা কিন্তু পজিটিভ নেগেটিভ যাইছে হতে পারে। এদের নিচের এই অংশটা কিন্তু কোনোভাবেই নেগেটিভ হতে পারে না, কারণ নিচের অংশ কিন্তু রুট আছে। আর উপরের অংশে যেহেতু রুট নেই তাই এটা পজিটিভ নেগেটিভ যাইছে হতে পারে, 0 হতে পারে, বুঝতে পারছো? আর নিচে কিন্তু অবশ্যই পজিটিভই হতে হবে, কারণ নিচে নেগেটিভ হলে রুট রুট কোনো কিছু নেগেটিভ হয় না। আবার এখানে 0 হলে কিন্তু নিচে 0 দিয়ে তো ভাগও করা যায় না। তার মানে নিচের অংশ সবসময় পজিটিভ, আর উপরের অংশ পজিটিভ নেগেটিভ 0 যা ইচ্ছা হতে পারে, বুঝতে পারছো? তার মানে উপরের অংশের জন্যই মূলত আমরা বঙ্কিমতার বিভিন্ন রকম মান পাই, পজিটিভও পাই, নেগেটিভও পাই, 0 পাই। এবং যদি তুমি রুট বেটা হিসাব না করে বেটা হিসাব করো, মানে রুট বেটা হিসাব না করে বেটা মানে কি, উভয় পক্ষে তুমি যদি স্কোয়ার করে হিসাব করো তাহলে এটা কেমন হয়, এপাশে স্কোয়ার করো তাহলে রুটটা উঠে যায়, তাহলে থাকে 3 নম্বর শোধিত পরিঘাতের স্কোয়ার ডিভাইডেড বাই 2 নম্বর শোধিত পরিঘাতের কিউব। তুমি একটা জিনিস হিসাব করো, এই যে রুট সামথিং এর মান যদি সবসময় পজিটিভ হয় তাহলে এটার স্কোয়ার করে তুমি পজিটিভই পাবা। আবার এটা তো পজিটিভ নেগেটিভ 0 যা ইচ্ছা হতে পারছিল, এটার উপর দেখো আবার স্কোয়ার চলে এসেছে, কোনো কিছুর স্কোয়ারটা সবসময় পজিটিভই হয়। মানে এই পুরো জিনিস কিন্তু এবার পজিটিভ হয়ে গিয়েছে। মানে তুমি যদি রুট বেটা 1 হিসাব না করে তুমি যদি বেটা 1 হিসাব করতে, তাহলে তোমার কখনোই নেগেটিভ মান আসতো না, এটা হচ্ছে মূল জিনিস। মানে এখানে তুমি আসলে বঙ্কিমতার মান পাবা কিন্তু কখনোই নিবেশনের প্রকৃতি পাবা না। তুমি প্রমাণের ক্ষেত্রে এটা ব্যবহার করবা, সমস্যা নেই। প্রমাণের ক্ষেত্রে তুমি রুট বেটা 1 হিসাব না করে তুমি বেটা 1 দিয়েও তুমি কাজ চালাতে পারবা, সমস্যা নেই। কিন্তু তুমি যদি নিবেশন সম্পর্কে মন্তব্য করতে বলে বা বঙ্কিমতা যদি বের করতে বলে, এটা কিন্তু বঙ্কিমতাঙ্ক না, এটা বঙ্কিমতাঙ্কের স্কোয়ার। দেখো বঙ্কিমতাঙ্ক হচ্ছে রুট বেটা 1, তুমি যদি বেটা 1 হিসাব করো তার মানে কি এটার স্কোয়ার করলে তুমি এই জিনিস পাচ্ছ, মানে এটা কিন্তু বঙ্কিমতাঙ্ক না। তুমি যদি বঙ্কিমতাঙ্ক নিয়ে কাজ করতে হয় তাহলে তোমার রুট বেটা 1 হিসাব করতে হবে। কিন্তু প্রমাণের ক্ষেত্রে তুমি এটা করতে পারবা, কারণ কি সব প্রমাণ করার পর তুমি যদি উভয় পাশে রুট করে দাও আবার তো সেম জিনিসই আসে, তাই না? এই কারণে এই সূত্র আমরা প্রমাণের জন্য কাজে লাগাবো। আর নর্মালি যদি বঙ্কিমতাঙ্ক বের করতে পারে তখন আমরা এ রুট বেটাই হিসাব করবো। আশা করি বোঝা গিয়েছে। তাহলে এটা শুধুমাত্র প্রমাণের জন্য, আর এটা সবসময়ই পজিটিভ।
আর এটা পজিটিভ নেগেটিভ জিরো যা ইচ্ছা হতে পারে, কারণ উপরের অংশটাও প্লাস পজিটিভ নেগেটিভ জিরো যা ইচ্ছা হতে পারে। এই উপরের অংশতে কোনো স্কোয়ার নেই, কোনো রুটও নেই, কিছুই নেই। আশা করি বুঝতে পারছো। আর এটা দিয়ে তুমি যা হিসাব করবে সব পজিটিভ আসবে, সে কারণে এটা আমরা হিসাব করব না। এটা শুধুমাত্র বঙ্কিমতার মান পাওয়া যায়, কিন্তু বঙ্কিমতার প্রকৃতি বোঝা যায় না। প্রকৃতি মানে কি, ধনাত্মক বঙ্কিম নাকি ঋণাত্মক বঙ্কিম নাকি জিরো বঙ্কিম, এসব বোঝা যায় না। শুধুমাত্র একটা মান পাবা, তাছাড়া কিছুই না। সেই মানটা আবার পজিটিভ হবে। তো আশা করি বোঝা গিয়েছে বঙ্কিমতাঙ্ক নিয়ে আমরা যা কাজ কাম করতে পারি সবই দেখালাম। এখন এই ম্যাথগুলো প্র্যাকটিস করার দায়িত্ব তোমার, তুমি বই থেকে দেখে নাও। নতুন তো কিছু না, তাই না? Q3 বের করা, Q1 বের করা, Q2 বের করা, এগুলো তো আগের অধ্যায়গুলোতে সেখানেই হয়েছে। তো এগুলো তুমি বের করবা, তারপর তুমি এইভাবে সূত্র বসিয়ে হিসাব করে দেবো, হয়ে গেল। মানে সূত্র মুখস্থ করে আসল জিনিস। আর এই সূত্রটা একটু মাথায় রাখবা যে প্রচুরক ইকুয়ালস টু 3 গুণ মধ্যক মাইনাস 2 গুণ গাণিতিক গড়, তাহলে হয়ে যাবে। এটাকে কিন্তু এক্স বারও লেখা যায়, ভুলে যায় না কিন্তু। তা এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।